আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত সুলতানা টুম্পা, প্রভাষক আইসিটি, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আইসিটি ক্লাস শুরু করা যাক। ক্লাসের শুরুতে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। দেখা যাচ্ছে কিছু ডিভাইস নিয়ে এখানে কাজ হচ্ছে। একটি ডিভাইস কিছু সিগন্যাল প্রেরণ করছে, একটি ডিভাইস তার মাধ্যমের সাথে বিভিন্ন কম্পিউটারের সাথে যুক্ত, আবার আরেকটি ডিভাইসও একই রকম। আবার এখানে আমরা কিছু যন্ত্রপাতির ছবি দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি পড়তে যাচ্ছি? আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। তো নেটওয়ার্ক ডিভাইস জিনিসটা সম্পর্কে আমরা যে আজকে জানবো, এখান থেকে তোমরা কি কি বলতে পারবে বা ধারণা লাভ করতে পারবে একটু দেখে নাও। বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সমূহ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবে, নেটওয়ার্ক ডিভাইসগুলোর ব্যবহার বর্ণনা করতে পারবে, আর বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইসের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে চলো জেনে নেওয়া যাক নেটওয়ার্ক ডিভাইস কাকে বলে। সাধারণত আমরা যখন বিভিন্ন হার্ডওয়্যার বা যন্ত্রাংশকে পরস্পরের সাথে সংযুক্ত করি, নেটওয়ার্কিং করি, যাতে আমরা ডেটার আদান প্রদান করতে পারি, এই ডেটার আদান প্রদান করার জন্য বা ওই নেটওয়ার্ককে কার্যকর করার জন্য আমাদের একটি ব্যবস্থার প্রয়োজন হয়, একটি যথাযথ ইন্টারফেসের প্রয়োজন হয়। সেই ব্যবস্থাটা যে সকল ডিভাইস প্রদান করে, সেই ডিভাইসগুলোকে আমরা নেটওয়ার্ক ডিভাইস বলে থাকি। তো তারা কারা, কিছু নাম জেনে নেওয়া যাক। আজকে পুরো ক্লাসে আমরা যে নেটওয়ার্ক ডিভাইসগুলো সম্পর্কে জানব: মডেম, এনআইসি, রিপিটার, হাব, সুইচ, রাউটার, ব্রিজ এবং গেটওয়ে। তো প্রথমে আমাদের সামনে একটি যন্ত্র এসেছে, আমাদের অনেকেরই পরিচিত এই যন্ত্রটা, আমাদের অনেকেরই বাসা বাড়িতে আছে। এটা দেখা যাচ্ছে একটি সিগন্যাল, দুটি অ্যান্টেনা বিশিষ্ট একটি যন্ত্র। আর এক পাশে দেখা যাচ্ছে এই যন্ত্রটি ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে, আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে সক্ষম হচ্ছে। তো এই যন্ত্রের নাম হচ্ছে মডেম। মডেম নামটা কোত্থেকে এসেছে আমরা যদি একটু খেয়াল করি, মডিউলেটরের এমও এবং ডিমডিউলেটরের ডিইএম একত্রিত হয়ে নাম এসেছে মডেম। আর এই মডেম যন্ত্রটার কাজ হচ্ছে মডিউলেটিং করা আর ডিমডিউলেটিং করা। মডিউলেটিংয়ের একটা মিনিং আছে, ডিমডিউলেটিংয়ের আরেকটা মিনিং আছে। আমরা যখন অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে চাইব, ডিজিটাল সিগন্যালকে যখন আমরা অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে চাইব, তখন সেই প্রসেসের নাম হবে মডিউলেশন। আবার সেই অ্যানালগ সিগন্যালকে যখন পুনরায় আমরা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে চাইব, সেই পদ্ধতির নাম হবে ডিমডিউলেশন। আর এদের একত্রিত রূপ বা এই দুটি কাজকে একত্রে করতে পারে এই ডিভাইসটি। তো এই ডিভাইসের দুটি প্রকারভেদ আছে। দেখো, মডেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল মডেম আর একটি হচ্ছে এক্সটার্নাল মডেম। তো ইন্টারনাল বা এক্সটার্নাল যেমন মডেমই হোক, তারা আসলে কেমন হয় দেখা যাক। আমাদের যে ইন্টারনাল মডেল, সেটা কম্পিউটারে বিল্ট ইন অবস্থায় থাকে বা স্লটে সংযুক্ত থাকে, পিসিআই স্লটে, পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্টেড। আমাদের যে পিসিআই স্লট আছে একটি কম্পিউটারের সিপিইউতে, সেটার সাথে এই যে মডেমটা সংযুক্ত থাকে, যে ইন্টারনাল মডেম সেটা। আর এক্সটার্নাল মডেম ইউএসবি পোর্ট এর সাথে সংযুক্ত করা যায়। সাধারণত ইউএসবি পোর্টে সংযুক্তকারী মডেমগুলোকে আমরা এক্সটার্নাল মডেম বলে থাকি, যারা কম্পিউটারের বাইরে অবস্থিত থাকে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে ওএসআই মডেলে ফিজিক্যাল লেয়ারে আমাদের এই ডিভাইসটি কাজ করে। এখন ফিজিক্যাল লেয়ারে কাজ করার মিনিং কি আমি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল এমন একটি মডেল যেটা সেন্ডার থেকে রিসিভারে ডেটা আদান প্রদানের সময় ডেটাগুলো কি ফরম্যাটে আদান প্রদান হচ্ছে বা কি পদ্ধতি ফলো করছে, সেই ব্যাপারে একটা ধারণা আমাদেরকে দেয়। তো ডেটা যদি একদম মূল ফরম্যাটেই, মানে বিট বাই বিট যদি ট্রান্সমিট হয়, যে ধরনের ডিভাইস ডেটাকে একদম মূল ডেটা আকারে প্রেরণ করে বা বিট বাই বিট প্রেরণ করে, তখন সেই ধরনের ডিভাইসকে আমরা বলতে পারি যে সে ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করছে। আর এটাকে আমরা ইনপুট আউটপুট উভয় ডিভাইসই বলতে পারি, কারণ যেহেতু সে সিগন্যাল ট্রান্সমিট করার কাজেও ব্যবহৃত হয়, আবার সিগন্যাল রিসিভ করার কাজেও ব্যবহৃত হয়।
তো দেখা যাক আমাদের পরবর্তী আরেকটি ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে অনেক সার্কিট সম্বলিত একটা ডিভাইসের ছবি দেখা যাচ্ছে, যেটা বোঝাই যাচ্ছে যে পিসিআই স্লটে সংযোগ করার মতো একটি ডিভাইস। তো এই ডিভাইসটার নাম হচ্ছে এনআইসি, যেটাকে বলছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অথবা প্রচলিতভাবে আমরা এটাকে বলি ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। সাধারণত কোনো একটা ডিভাইসকে দিয়ে নেটওয়ার্কিং যদি আমরা করতে চাই, তাহলে অবশ্যই সেই নেটওয়ার্কে ওই নেটওয়ার্কিং করার জন্য একটা ইন্টারফেসের প্রয়োজন হবে, ব্যবস্থার প্রয়োজন হবে, আর সেই ব্যবস্থাটা প্রদান করবে এই ডিভাইসটি, এনআইসি নামক ডিভাইসটি, যেটা কম্পিউটার মিডিয়ার সাহায্যে যুক্ত করবে একটি কম্পিউটারকে বা যে কোনো ডিভাইসকে। আর ল্যান কার্ড হচ্ছে মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটের মধ্যে বসানো থাকে, যেটা আমরা পাশের ছবি থেকেই ধারণা করতে পারছি। আর ল্যান কার্ড সম্পর্কে বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার সম্পর্কে আমরা আরও কিছু যদি জানতে চাই, সেটা হচ্ছে এখানে ল্যান কার্ডে 48 বিটের একটি ম্যাক অ্যাড্রেস ব্যবহৃত হয়। ম্যাক অ্যাড্রেস মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। আর মিডিয়ার সাথে যেহেতু সংযোগ সাধনের জন্য এই ডিভাইসটা ব্যবহার হচ্ছে, তাই মিডিয়ার যে একটা প্রেরক যন্ত্র থেকে যে ডেটা প্যাকেট আসছে, আর সেই ডেটা প্যাকেট সুনির্দিষ্ট গ্রাহকে যে পৌঁছাবে, এই ব্যাপারটা নিয়ন্ত্রণের জন্য এই ম্যাক অ্যাড্রেসটা হেল্প করবে। আর নেটওয়ার্ক গঠনে সক্ষম যে কোনো ডিভাইসে এনআইসি থাকতে হবে, যেমন প্রিন্টার হোক, ওয়ার্কস্টেশন হোক, যে কোনো ধরনের কম্পিউটার হোক সেখানে। আর এটি ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। দ্যাট মিন্স আগে মডেমকে আমরা দেখেছিলাম সে ফিজিক্যাল লেয়ারে কাজ করছিল, আর ও হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করছে। কেন? কারণ ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করার মানে হচ্ছে মডেম ডেটা আদান প্রদানের ক্ষেত্রে, এনআইসি ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ডেটা প্যাকেট আকারে প্রেরণ করে বা ডেটার ফ্রেম আকারে প্রেরণ করে। এজন্যই বলা হচ্ছে সে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এছাড়া এটি মূলত মডেমের ন্যায় কাজ করে, কারণ তার কার্যপদ্ধতিটা অনেকটা ওই সেম ক্যাটাগরিতেই পড়ে। এজন্য একে আমরা বলতে পারি ইন্টারনাল মডেম, একে ইন্টারনাল মডেম নামেও ডাকা যেতে পারে। এরপর আমাদের সামনে আরও একটি ডিভাইস আসছে, দেখা যাক সেই ডিভাইসটি কি। মনে হচ্ছে এমন কিছু ডিভাইস যেখানে সিগন্যাল এসে প্রবেশ করে, আবার সেই সিগন্যাল বের হওয়ারও একটা পথ আছে, এরকম মনে হচ্ছে। যে ডিভাইসটার নাম বলছে রিপিটার। এখন রিপিটার কি করে? রিপিটার সাধারণত আমাদের যে কোনো মাধ্যম দিয়ে আমরা যখন ডেটা আদান প্রদান করি, আমরা যখন তার মাধ্যম পড়ছিলাম, তখন এই রিপিটারের নাম আমাদের সামনে অনেকবার এসেছিল, যে তার মাধ্যমে অনেক বেশি দূরত্বে ডেটা প্রেরণে আমরা রিপিটার ব্যবহার করতে পারি। কারণ দূর দূরান্তে ডেটা প্রেরণের ক্ষেত্রে ডেটা একটা সময় অ্যাটেনিউয়েশনের কারণে কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর সেই দুর্বল ডেটাকে আমরা যদি সবল করতে চাই বা অ্যাম্প্লিফাই করতে চাই, শক্তিশালী করতে চাই, তখন আমরা এই রিপিটার নামক যন্ত্রটি ব্যবহার করতে পারি, যে দুর্বল ডেটাকে ইনপুট হিসাবে গ্রহণ করে, পরবর্তীতে সেই ডেটাকে সে ঠিকঠাক করে রিজেনারেট করে, দরকার হলে নয়েজ সিগন্যাল বাদ দেয়, ইত্যাদি ইত্যাদি করে একটি শক্তিশালী সিগন্যাল আউটপুট হিসাবে প্রদান করে। তো এই রিপিটার সাধারণত ফিজিক্যাল লেয়ারে কাজ করে, কারণ রিপিটার ইনপুট হিসাবে ডেটার বিট বাই বিট একটা ফর্মকেই রিসিভ করে, এজন্য বলা হচ্ছে যে সে ফিজিক্যাল লেয়ারে কাজ করে। তো রিপিটারের কার্যপদ্ধতি অনুযায়ী একে আমরা দুইভাবে ভাগ করতে পারি, দুইটি ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে বলছে অ্যাম্প্লিফায়ার, যে কি করে, যে দুর্বল সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে বা শক্তিশালী করে, বাট শক্তিশালী করার সময় সে সিগন্যালটাকে রিজেনারেট করে না, মানে নয়েজ সিগন্যালটা বাদ দেয় না। আর এছাড়া আরেক ধরনের রিপিটিং সিস্টেম যদি আমরা বলি, সেটা হচ্ছে সিগন্যাল রিজেনারেটিং। সেক্ষেত্রে সে দুর্বল সিগন্যালটাকে রিসিভ করার পরে সেই সিগন্যালটাকে শক্তিশালী তো করবেই, অ্যাম্প্লিফাই তো করবেই, পাশাপাশি নয়েজ সিগন্যালকেও বাদ দিতে পারে, ফলে পারফরমেন্স ভালো হয়। তার মানে সিগন্যাল রিজেনারেটিং বৈশিষ্ট্যটা যে রিপিটারে থাকে, সেই রিপিটারটা ভালো পারফরমেন্স প্রদান করতে সক্ষম। এরপর আমাদের সামনে আরেকটি নেটওয়ার্ক ডিভাইস আসছে। দেখা যাচ্ছে যে সেই নেটওয়ার্ক ডিভাইসে কিছু পোর্ট পরিলক্ষিত হচ্ছে, কিছু পোর্ট দেখা যাচ্ছে, পোর্ট বিশিষ্ট। তার মানে এই নেটওয়ার্ক ডিভাইসটার নাম হচ্ছে হাব। এই হাব হচ্ছে একটি নেটওয়ার্কের আওতাধীন বিভিন্ন ডিভাইসকে একত্রে সংযুক্ত করতে সক্ষম। এখন হাব কিভাবে নেটওয়ার্ক ডিভাইসগুলোকে সংযুক্ত করে সেটা যদি আমরা দেখি বা খেয়াল করি হাব সম্পর্কে কিছু কথা। হাব একটি কেন্দ্রীয় কানেক্টর বা কনসেন্ট্রেটর হিসেবে কাজ করে। তার মানে একটি ডিভাইস বা একটি নেটওয়ার্কের নোড যখন ডেটা প্রেরণ করবে, সেই ডেটা প্রথমে এই হাব দ্বারা গৃহীত হবে। পরবর্তীতে হাব কি করবে সেটা একটু খেয়াল রাখতে হবে।
হাব রিসিভকৃত ডেটাটা বা রিসিভকৃত একটি ডেটা প্যাকেট সে প্রেরণ করে দেয় ওই নেটওয়ার্ক সিস্টেমের প্রতিটি নোডের কাছে। তার মানে সে যথাযথ প্রাপকের কাছে ডেটা পাঠায় না, সে সিগন্যাল বা ডেটাকে ব্রডকাস্ট করে, তার মানে সবাইকে পাঠিয়ে দেয়। আর এই কার্যকারিতার উপর ভিত্তি করে হাব নামক ডিভাইসটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারছি। একটা নাম হচ্ছে প্যাসিভ হাব বা নিষ্ক্রিয় হাব, আরেকটাকে বলছে সক্রিয় হাব বা অ্যাক্টিভ হাব, আর আরেকটি নাম হচ্ছে বুদ্ধিমান হাব বা ইন্টেলিজেন্ট হাব। তো কিসের উপর ভিত্তি করে প্রকারভেদটা হলো বা তাদের কার্যপদ্ধতি কেমন সেটা যদি আমরা দেখি, প্রথমত যেটা প্যাসিভ হাব বলছে বা নিষ্ক্রিয় হাব বলছে, সিগন্যাল ব্রডকাস্টিংয়ের সময় বা সিগন্যাল প্রাপকের কাছে প্রেরণের সময় যদি সে মূল ডেটাই পাঠিয়ে দেয়, তার মানে কোনো ধরনের রিপিটারের কাজ যদি না করে বা অ্যামপ্লিফাই না করে, তখন সেটাকে আমরা বলি নিষ্ক্রিয় হাব। আর এই নিষ্ক্রিয় হাবের ক্ষমতা বা পারফরমেন্স তাহলে কিছুটা কমই বলা যাচ্ছে, কারণ সে সিগন্যাল রিজেনারেট করছে না। আর সক্রিয় হাব যেটা অ্যাক্টিভ হাব, সে কি করছে, সে প্রেরিত ডেটা বা সিগন্যালকে ব্রডকাস্ট করার সময় তাকে অ্যামপ্লিফাই করছে বা শক্তিশালী করছে। সেই শক্তিশালী ডেটাটা বা অ্যামপ্লিফাইকৃত ডেটাটাই সে প্রাপকের কাছে পৌঁছে দিচ্ছে। তার মানে তার পারফরমেন্স নিষ্ক্রিয় হাবের চেয়ে কিছুটা ভালো বলা যাচ্ছে। আর সর্বশেষ ইন্টেলিজেন্ট হাব যেটা করছে, সে হচ্ছে সিগন্যালকে অ্যামপ্লিফাই তো করছেই, পাশাপাশি সে নয়েজ সিগন্যালকেও বাদ দিতে সক্ষম হচ্ছে। এই কারণে সবচেয়ে ভালো পারফরমেন্স বিশিষ্ট হাব আমরা এটাকেই বলতে পারি, বুদ্ধিমান হাবকে। আর হাব ওএসআই মডেলের ফিজিক্যাল লেয়ারে কাজ করে, তার মানে হচ্ছে সেও বিট বাই বিট ডেটা ট্রান্সমিট করে, তার মানে ডেটার মূল ফরম্যাটের উপরই সে কাজ করে। তো আমাদের সামনে আমাদের পরবর্তী ডিভাইসটি চলে এসেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিভাইসটিতে হাবের তুলনায় বেশি সংখ্যক পোর্ট দেখা যাচ্ছে, তার মানে হাবের তুলনায় পোর্ট সংখ্যা বেশি। আবার আরেকটি চিত্র খেয়াল করলে আরেকটি পার্থক্য পরিলক্ষিত হবে, সেটা হচ্ছে একটি কম্পিউটার থেকে ডেটা প্যাকেট সেই ডিভাইসে আসছে, আসার পরে সেটা ব্রডকাস্ট হচ্ছে না, সে একটি টার্গেটেড ডিভাইসে এসে পৌঁছাচ্ছে। তো যখন টার্গেটেড ডিভাইসে এসে পৌঁছাচ্ছে, এটা কোন ডিভাইস? এটা তো তাহলে হাব নয়, তার মানে এটার নাম হচ্ছে সুইচ। সুইচ এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যে হাবের মতোই কনসেন্ট্রেটর হিসাবে কাজ করবে, সেও নেটওয়ার্কের ডিভাইসকে যুক্ত করতে পারবে, বাট তার কার্যপদ্ধতি হাবের চেয়ে কিছুটা ভিন্ন। তার মানে সুইচ নেটওয়ার্কে প্যাকেট সুইচিংয়ের মাধ্যমে বা প্যাকেট সুইচিং পদ্ধতি ফলো করে সে একটি টার্গেটেড নোডে ডেটা প্রেরণ করতে সক্ষম। তো আবার ওএসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করতে পারে, তার মানে সে ডেটা বিট বাই বিট ট্রান্সমিট করছে না, সে ডেটাকে প্যাকেট আকারে ট্রান্সমিট করছে, এজন্য বলা হচ্ছে যে সে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আর হাবের তুলনায় তার পোর্ট সংখ্যা যে বেশি সেটা আমরা আগেই দেখেছি। আর যেহেতু সে শুধুমাত্র টার্গেটেড নোডে ডেটা পাঠাচ্ছে, তাই কলিশন ডোমেইন কিছুটা কম হয় হাবের তুলনায়। আর সুইচিং টেকনিক বা এই যে প্যাকেট সুইচিংয়ের যে প্রসেসটা, সে যেহেতু টার্গেটেড নোডে ডেটা পাঠাচ্ছে, তো এটা পাঠাতে তার দুটি টেকনিক এক্ষেত্রে সে কাজে লাগায়। তার মধ্যে একটির নাম হচ্ছে কাট থ্রো মোড সুইচিং, আর আরেকটি নাম হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মোড সুইচিং। কাট থ্রো মোড সুইচিং মানে হচ্ছে একটি সুইচে যখন প্রেরক থেকে ডেটা এসে পৌঁছায় বা ডেটা প্যাকেট এসে পৌঁছায়, তখন সে ওই ডেটা প্যাকেট পৌঁছে পুরোটা আসার আগেই সে কাঙ্ক্ষিত নোডে সেই ডেটা প্যাকেটকে প্রেরণ করা শুরু করে দেয়। তার মানে সে পুরো ডেটা আসার জন্য অপেক্ষা করে না, সে ডেটা রিসিভ করার সাথে সাথেই সে কাঙ্ক্ষিত নোডে পাঠানো শুরু করে দেয়। তখন এই সুইচিং টেকনিকটাকে বলা হয় কাট থ্রো মোড সুইচিং। আবার যদি টেকনিকটা এমন হয় যে সুইচ সমগ্র ডেটা প্যাকেট বা ফ্রেমকে প্রথমে গ্রহণ করলো, পুরোপুরি গ্রহণ করার পরে সে এই ডেটা প্যাকেটকে কাঙ্ক্ষিত নোডে পাঠালো, তখন এই টেকনিক সিস্টেমটার নাম হবে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড মোড সুইচিং। এরপর আমাদের সামনে আরেকটি ডিভাইসের কার্যপদ্ধতি সামনে আসছে। আমরা যখন হাব বা সুইচ সম্পর্কে পড়ছিলাম, তখন আমরা দেখেছি যে হাব আর সুইচ কতগুলো একই ধরনের একই নেটওয়ার্কের কতগুলো ডিভাইসকে কানেক্টেড করতে সক্ষম হচ্ছে, সংযুক্ত করতে সক্ষম হচ্ছে। বাট এখানে আমরা কি দেখছি, আমাদের দেখা যাচ্ছে যে একটি সুইচের অধীনে কতগুলো ডিভাইস বা একটি নেটওয়ার্ক দেখা যাচ্ছে, আবার আরও একটি সুইচের অধীনে আরেকটি নেটওয়ার্ক দেখা যাচ্ছে, এবং এই দুইটা নেটওয়ার্ককে আমরা আবার সংযুক্ত করছি অন্য আরেকটি ডিভাইস দিয়ে। তাহলে কে সেই ডিভাইস? সেই ডিভাইসের নাম হচ্ছে রাউটার।
তাহলে রাউটার নামক নেটওয়ার্ক ডিভাইসটা কিভাবে কাজ করে দেখা যাক। একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে সে। আর সংযুক্ত শুধু করেই না, ডেটা প্যাকেটকে সে যথাযথ প্রাপকের কাছে পৌঁছে দেয়। আর পৌঁছে দেওয়ার জন্য তার একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তা আছে। সে হচ্ছে ডেটা প্যাকেট প্রেরণের জন্য সংক্ষিপ্ততম পথ ব্যবহার করতে সক্ষম, সংক্ষিপ্ততম রুট ব্যবহার করতে সক্ষম। এই শব্দটা থেকেই আসলে তার নাম হয়েছে রাউটার। তাহলে তার মধ্যে ইন্টেলিজেন্সি আছে, বোঝাই যাচ্ছে, যেহেতু সে সংক্ষিপ্ততম পথ অবলম্বন করে ডেটা প্যাকেট পাঠাতে পারছে। আর যেহেতু তার মধ্যে বুদ্ধিমত্তা দেওয়া আছে, তার মানে এটাকে আমরা প্রোগ্রামেবল ডিভাইস বলতে পারছি। তার মানে বলা যায় যে এ আসলে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে এক ধরনের সমন্বয় সাধন করছে। আর ওএসআই মডেলে সে নেটওয়ার্ক লেভেলে কাজ করে, তার মানে সে ডেটার প্যাকেট নিয়ে কাজ করে, ডেটা প্যাকেট আদান প্রদান করে, এই ধরনের একটা ব্যাপার আমরা বলতে পারি। আর বিভিন্ন রাউটারের ছবি যদি আমরা দেখি, আমাদের সবারই বাসাবাড়িতে কম বেশি আমরা এখন রাউটার ব্যবহার করছি। বর্তমানে সবার বাসায় ব্রডব্যান্ড কানেকশন আছে ম্যাক্সিমামের। তো এক্ষেত্রে আমরা রাউটার নামক ডিভাইসটা কিন্তু আমাদের বাসাবাড়িতে ব্যবহার করি। তো বিভিন্ন জনপ্রিয় কোম্পানির কিছু রাউটার আমরা ব্যবহার করে থাকি। এখানে কিছু নাম দেখা যাচ্ছে, যেমন আসুস, টিপি-লিঙ্ক, টেন্ডা ইত্যাদি, নেটগিয়ার, এই ধরনের কোম্পানির রাউটারগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এরপরে রাউটারের মতোই আমাদের সামনে আরেকটি ডিভাইস আসছে। রাউটার করছিল যেটা, যে সে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে একত্রে সংযুক্ত করতে পারছিল, বাট সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে নেটওয়ার্কগুলো একই প্রোটোকল বিশিষ্ট হতে হবে, এই ধরনের একটা ব্যাপার ছিল। বাট আমার যদি কখনো ভিন্ন ভিন্ন প্রোটোকলের একাধিক নেটওয়ার্ক যুক্ত করতে হয়, তখন আর রাউটার আমরা কাজে লাগাতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু হাই কনফিগারেশনের একটি ডিভাইসের সাহায্য নিতে হবে, আর তার নামই হচ্ছে গেটওয়ে। গেটওয়ে সাধারণত সমস্ত কার্যপদ্ধতি রাউটারের মতো, তবে সে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে যেটা করতে পারে, একাধিক ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ককে যুক্ত করতে পারে। এই ব্যাপারটাই আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ক যুক্ত করতে পারে সে, ভিন্ন নেটওয়ার্কের ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্ক কিভাবে যুক্ত করতে পারে, কারণ সে প্রোটোকল ট্রান্সলেট করতে পারে বা প্রোটোকল ট্রান্সলেশন একটা পাওয়ার তার মধ্যে আছে। তো বলাই যাচ্ছে যে সে আসলে কিছুটা হাইলি কনফিগার্ড বা একটু জটিল কনফিগারেশন বিশিষ্ট একটি ডিভাইস, আর কিছুটা দামিও হবে বাকি ডিভাইসের চেয়ে। আর সাধারণত সে ওএসআই মডেলে কিছুটা উপরের দিকে কাজ করে, তার মানে হাব, সুইচ, মডেমদের মতো সে ফিজিক্যাল লেয়ার বা ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করছে না, কিছুটা উপরের অ্যাপ্লিকেশন লেয়ারের কাছাকাছি লেয়ারগুলোতে সে কাজ করছে। আর কাজের ধরন অনুযায়ী আমরা অনেক ধরনের গেটওয়ে ব্যবহার করি, অ্যাড্রেস গেটওয়ে, প্রোটোকল গেটওয়ে, অ্যাপ্লিকেশন গেটওয়ে ইত্যাদি। আর বাকি যে তার কনফিগারেশনের বেলায় বা ইনস্টলেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, অন্যান্য অনেক ডিভাইসের চেয়ে এর ইনস্টলেশনটা কিছুটা জটিল হবে। তো সব মিলিয়ে আমাদের সামনে আরেকটি ডিভাইস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যদি কখনো কিছু ছোট ছোট নেটওয়ার্ককে, যেমন আমরা ল্যান নেটওয়ার্ক আমরা জানি, আমাদের বিভিন্ন লোকাল এরিয়া নেটওয়ার্কগুলো ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে কখনো যদি আমাদের সেতু বন্ধনের প্রয়োজন হয় বা কতগুলো একাধিক নেটওয়ার্ককে যদি আমাদের যুক্ত করার প্রয়োজন হয়, যে কাজটা রাউটারও করতে পেরেছিল, বাট এই কাজটা আরও একটি ডিভাইস করতে পারে। সেই ডিভাইসের নামটা আমরা দেখছি যে ব্রিজ। ব্রিজ শব্দের অর্থই তো যেহেতু সেতু, তাই এই ডিভাইসটাও অনেকটা এ ধরনের কাজই করে থাকে, যে কতগুলো ভিন্ন ভিন্ন দূরত্বের বা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করা এই ব্রিজ নামক ডিভাইসটির কাজ। তো ছোট ছোট নেটওয়ার্ককে যুক্ত করে সে একটি বড় নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম। তারপরে অনেকগুলো ল্যানের নোডকে সে যুক্ত করতে সক্ষম। আমার সামনে যদি একটি নেটওয়ার্কের একটি নোড আর অন্য আরেকটি নেটওয়ার্কের আরেকটি নোডকে যদি আমার কানেক্টেড করতে হয়, সংযুক্ত করতে হয়, আমরা ব্রিজের সাহায্য নিব এক্ষেত্রে। এ হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে, সেকেন্ড লেয়ারে ওএসআই এর। আর ব্রিজ সাধারণত আমরা যতগুলো ব্রিজ ব্যবহার করি তার মধ্যে উল্লেখযোগ্য 3 ধরনের ব্রিজ আছে। একটি হচ্ছে লোকাল ব্রিজ, আমরা যা বলছি যে ছোট ছোট ল্যান্ডকে সংযুক্ত করে যদি কোনো ব্রিজ, তখন এটাকে লোকাল ব্রিজ বলবে। আর যদি এরকম হয় যে ভৌগোলিকভাবে দূরবর্তী স্থানে অবস্থিত কতগুলো নেটওয়ার্ককে যদি যুক্ত করে, তখন সেটার নাম হয়ে যাবে রিমোট ব্রিজ। আর যদি কতগুলো ওয়্যারলেস ল্যান্ডকে বা তারবিহীন ল্যান্ডকে যদি সংযুক্ত করতে হয়, তখন আমাদের যে ব্রিজের প্রয়োজন হবে সেটাকে বলা হচ্ছে ওয়্যারলেস ব্রিজ।
তো আমরা একটা পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাচ্ছি। এতক্ষণ আমরা যতগুলো ডিভাইস পড়লাম, এই সবগুলো ডিভাইসকে সম্মিলিতভাবে যদি আমরা একটা নেটওয়ার্ক সিস্টেম কল্পনা করতে পারি, তাহলে সেই ধরনের একটা সিস্টেম হতে পারে, যেটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই। আমরা সবগুলো ডিভাইসকে একত্রিতভাবে সমন্বিত করে দেখানোর জন্য এই চিত্রটা সামনে নিয়ে আসলাম। বাকি শিক্ষার্থীরা, তোমাদের এতক্ষণ নেটওয়ার্ক ডিভাইসগুলো পড়ার পর তোমাদেরকে কিছু কাজ আমরা দিচ্ছি, সেগুলো খেয়াল করো উত্তর করতে পারো কিনা। প্রথমত আমাদের সামনে একটি প্রশ্ন এসেছে যে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে একটি ডিভাইসে আছে যার কনফিগারেশন কিছুটা জটিল, আর সে হচ্ছে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা আমাদেরকে দেয়, আর সে হচ্ছে গেটওয়ে। ঠিক আছে, তারপর বলছে কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়। নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করতে পারার জন্য আমাদের দুইটা অপশনের মধ্যে কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে হাব অ্যান্ড সুইচ। আর যদি বলে নির্দিষ্ট নোডে প্রেরণ করা যায়, তখন সেক্ষেত্রে আমরা সুইচের নামটা বিশেষভাবে বলতে পারি। এছাড়া আমাদের সামনে আরেকটি প্রশ্ন আছে যে মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার কাজকে আমরা কি বলতে পারি। আমরা মডেমের নামটাকে অ্যানালাইসিস করে দুইটা অংশ পেয়েছিলাম, মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর। তাহলে অ্যানালগ সংকেতকে ডিজিটালে করার কাজটার নাম কি ছিল? তোমাদের মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশনের মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা হবে ডিমডিউলেশন। তারপর বলছে নিচের কোন ডিভাইসের মধ্যে ডেটা ফিল্টারিং সম্ভব। তো ডেটা ফিল্টারিং হাবে, সুইচে বা রিপিটারে সম্ভব নয়, এটা শুধুমাত্র রাউটারের ক্ষেত্রেই সম্ভব, এটা আমরা খেয়াল করব। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিছু একক কাজ আছে, এইগুলো প্রশ্নের উত্তর তোমরা বলতে পারো কি না চেষ্টা করে দেখবে। মডেম কি, এনআইসি কি, রাউটার কি, রিপিটার কি, এছাড়া প্রোটোকলই বা কি। এই প্রশ্নগুলোর উত্তর আমরা দ্বিতীয় অধ্যায়ে, যদি শেষের দিকে এসেছি যেহেতু, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হব বলে আমি আশা করছি। আর বাসায় অনুশীলন করার জন্য তোমাদের সামনে কিছু কাজ আছে, এই কাজগুলো খেয়াল করো যে সুইচ ও হাবের মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক হবে বলে তোমার কাছে মনে হচ্ছে, এটা তোমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবে। তথ্য আদান প্রদানে মডেম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কথাটাই তুমি তোমার মতো করে ব্যাখ্যা করবে। আর কোন ক্ষেত্রে গেটওয়ে অধিক কার্যকরী ব্যাখ্যা করার চেষ্টা করবে, কোন কোন জায়গায় এই গেটওয়ে ডিভাইসটা একটু ভালো বা কার্যকরী হবে, বা এর বিশেষত্বটা কোথায়, সেগুলো বলার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসে একসাথে থাকার জন্য। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।